যে শেখ হাসিনা ধরা যাক 2009 সালে তো উনি নির্বাচিত হয়ে এসেছিলেন বা এর আগে বেগম খালেদা নির্বাচিত হয়েছিলেন, উনার কি সবকিছু করার ম্যান্ডেট ছিল? কিন্তু আপনি ভেহেমেন্টলি বলতেছেন আপনার সবকিছু করার ম্যান্ডেট আছে। সেই ম্যান্ডেট আপনাকে কে দিল আসলে? বাংলাদেশে এখন আপনি সবচেয়ে বেশি ফটোগ্রাফড এবং সবচেয়ে বেশি টেলিভাইজড মানুষ, মানে প্রফেসর ইউনূসের চেয়েও আমরা আপনাকে বেশি পাই বা বেশি দেখি, সেজন্য আপনাকে আমরা আলাদা করে ধন্যবাদ দিতে চাই। আপনি আসলে সব জায়গায় সরকারের মুখপাত্র হিসেবে কথা বলেন, সেগুলি মেসেজটা একটা চ্যানেলের মধ্যেও আসে, সেজন্য আপনার কথাকে আমরা ধরে নিতে পারি যে সেটা সরকারের কথা, সরকার প্রধানের কথা। আপনি যেই বিষয়টাতে অনেক বেশি জনপ্রিয় হয়েছেন গত 8-9 দিনে, সেটা হচ্ছে যে সব কিছুতে ম্যান্ডেট আছে সেটা নিয়ে। কিন্তু আমার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে যে আমি যাদের সাথে কথা বলেছি আইন কানুন বা যারা একটু রাষ্ট্রের সংবিধান খোঁজখবর রাখে, তারা আমাকে বলেছেন যে গণ অভ্যুত্থানের মাধ্যমে যান, অথবা আপিল বিভাগের অ্যাডভাইজারি ওপিনিয়নের মাধ্যমে যান, অথবা আপনি নির্বাচিত হয়ে যান, প্রত্যেকটা ম্যান্ডেটের একটা সীমানা বা সীমাবদ্ধতা আছে। যে কোনো ম্যান্ডেট আপনাকে কোনো কিছুর জন্য সবকিছুর ম্যান্ডেট দেয় না। সবাই আপনার কথা একটু শুনতে চাই, কারণ হচ্ছে এরকম যে অনেকে বলতেছেন যে শেখ হাসিনা ধরা যাক 2009 সালে তো উনি নির্বাচিত হয়ে এসেছিলেন বা এর আগে বেগম খালেদা নির্বাচিত হয়েছিলেন, উনার কি সবকিছু করার ম্যান্ডেট ছিল? কিন্তু আপনি ভেহেমেন্টলি বলতেছেন আপনার সবকিছু করার ম্যান্ডেট আছে। সেই ম্যান্ডেট আপনাকে কে দিল আসলে? না, আমি যেটা বলেছি যে আমাদের ম্যান্ডেট আছে এভরিথিং, আমি যে শব্দটা বলেছি এভরিথিং আমি কেন বলেছি সেটা হচ্ছে যে আপনি যদি 13 অ্যামেন্ডমেন্ট দিয়ে তো আমরা কেয়ারটেকার গভর্নমেন্টটা আমরা চালু হয়েছিল। কেয়ারটেকার গভর্নমেন্টে কিন্তু স্পষ্ট বলা আছে যে আপনি 3টা মাস যে গভর্নমেন্টটা আসবে এরা 3 মাস থাকবে এবং এদের পুরো কাজটাই ফোকাসড অন ইলেকশন। সে ইলেকটোরাল লিস্ট বলেন, ইলেকশনকে আয়োজন করার যে কাজগুলো বলেন, সবগুলোই করার ছিল এটার কাজ। ইলেকশনের বাইরে তার কোনো ম্যান্ডেট ছিল না, সেটা একদম স্পষ্ট। এবং 13th অ্যামেন্ডমেন্টে ওইটা ছিল। কিন্তু 13th অ্যামেন্ডমেন্ট তো ওরা এসে এটা বাদ দিয়ে দিল। দেওয়ার পরে যেটা হয়েছে যে যখন ইন্টারিম গভর্নমেন্ট হওয়ার পরে যেই পরবর্তীতে যখন সুপ্রিম কোর্টে যে রেফারেন্সটা গেল, ওইখানে দেখেন 106 আর্টিকেল 106 বলা আছে, ওইখানে বলা আছে যে আমরা যে কোনো গভর্নমেন্টের মতো আমরা এক্সিকিউটিভ পাওয়ারটা আমরা ইউজ করতে পারবো। এটা যেটা নর্মাল একটা গভর্নমেন্ট যেই এক্সিকিউটিভ পাওয়ার হোল্ড করে, আমিও সেই এক্সিকিউটিভ পাওয়ার হোল্ড করছি। এটা আমি অ্যাটর্নি জেনারেলের সাথে এটা নিয়ে আমি কথা বলেছি, আরো 2-3 জন ইন্ডিপেন্ডেন্ট লয়ারের সাথে আপনি যেমন কথা বলেছেন আমিও কথা বলেছি। আমি আপনাকে ইনভাইট করব অ্যাটর্নি জেনারেলকে আপনার প্রোগ্রামে আনতে, ওনার কথা শুনেন উনি কি বলেন। আমরা ওই অনুযায়ী আমরা আমাদের কথাটা বলেছি। আমাদের ম্যান্ডেটটা হলো আমরা যে কাজগুলো, এটা অনেকে আবার কেউ বলছেন যে না আপনাদের ম্যান্ডেট হচ্ছে ডে টু ডে, ওখানে কোথাও লেখা নাই যে ডে টু ডে, এটা এক্সিকিউটিভ নির্বাহী পাওয়ারের কথা বলা হয়েছে। কিন্তু আপনি আমাকে একটু বলবেন যে অন্য সরকারের মতোই ক্ষমতা আছে, এটা কি আমি 106-এ যেটার মধ্যে করে অ্যাপিলেট ডিভিশনের রায়টা দিল, আমি এটার মধ্যে নির্বাহী কাজ করতে পারবেন বলে আমি এটার মধ্যে এটা দেখতেছি। সেই নির্বাহী কাজের দুই রকম ব্যাখ্যা আছে। একটা ব্যাখ্যা হলো আপনার যে কাজগুলি করতে হবে, না করলে দেশ থেমে যাবে, সেই কাজগুলি আপনি করবেন। আরেকটা ব্যাখ্যা হলো যে আপনার জরুরি প্রয়োজনে যদি আপনার কোনো কিছু করতে হয় তাহলে আপনি এটা করতে পারবেন। আপনাকে এই ক্ষমতা দেয়া আছে যে আপনি এখন পলিসি বানাতে পারবেন, কিন্তু সেটা অ্যাবসলিউটলি যখন আপনার প্রয়োজন হবে তখন। আপনার রিডিং, আর আপনি নিজেও লয়ার স্টুডেন্ট না? আমি জার্নালিজমের স্টুডেন্ট ভাই, আমি জার্নালিজমের স্টুডেন্ট ভাই। যাক, বাট আমি যেটা জানি আমাদের রিডিং হচ্ছে নির্বাহী মানে হচ্ছে আপনি আমার একটা গভর্নমেন্টের যে কাজগুলো করে সেই পুরো কাজগুলো এটার মধ্যে পড়ে। আমি বললাম তো আপনি 2জন লয়ারকে আনেন, এনে জিজ্ঞেস করেন, আমরা এই জায়গায় আমাদের রিডিং স্পষ্ট। আচ্ছা, আমি একটু জার্নালিজমের জায়গা থেকে কথা বলি শফিক ভাই। আমাদের যে সংবিধান, আপনারা সংবিধানের অধীনে শপথ নিয়েছেন, সুতরাং আপনারা নিজেদেরকে বিপ্লবী সরকার বা অভ্যুত্থানের সরকার বলতে পারবেন না। আপনারা সাংবিধানিক সরকার কিন্তু, এবং সেইটা 106-এ আপনাদেরকে আসলে এন্ডোর্সও করা হয়েছে এজ সাংবিধানিক সরকার। এখন যে সংবিধানটা আছে সেই সংবিধান আপনাদের মানতে হবে, এর বাইরে যাওয়ার আপনাদের উপায় নাই। আপনারা বিপ্লবী সরকার না, আপনারা সাংবিধানিক সরকার। সাংবিধানিক সরকার হইলে সেই সরকারের এই সংবিধানটার কোর এসেন্স হচ্ছে আপনাকে জনগণের রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট হইতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনি রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট না, ততক্ষণ পর্যন্ত আপনার ক্ষমতা হচ্ছে লিমিটেড। এটা আপনি মাহমুদুল ইসলাম সাহেবের আপনি আপনার জায়গাটা দিয়ে আপনি এক্সপ্লেন করছেন, আপনি আপনার রিডিংটা বলছেন। আমার রিডিং বলে যে এই গভর্নমেন্ট ইজ লাইক এনি আদার গভর্নমেন্ট, বাট এটার ম্যান্ডেটটা এসছে একটা অভ্যুত্থান থেকে, গণ অভ্যুত্থান থেকে এই গভর্নমেন্ট এটা করা হয়েছে। আমরা সেইভাবে রিডিং করি। এবং আপনার যদি মনে হয় যে না আমি আমার কথার মধ্যে কোনো ব্যত্যয় আপনি খুঁজেন, আমি বলবো যে টপ লয়ার আছে বা অনেক বড় কনস্টিটিউশন এক্সপার্ট আছে, তাদের সাথে কথা বলতে পারেন।
ওকে, গণ অভ্যুত্থানের ম্যান্ডেটের কথা আপনি যেটা বলতেছেন, সেই ম্যান্ডেটও যদি আপনার থাকে, সিস্টেমটা হচ্ছে একটা সরকার মানে তো হচ্ছে একটা গোষ্ঠী যারা আসলে দেশটা চালাইতেছে, তাদের তো কারো না কারোর সাথে এটা নিয়ে কথা বলতে হয়। যেমন আপনারা আসলে সংস্কার করার জন্য সংস্কার কমিশন করছেন 6টা 7টা, কিন্তু খুবই ইন্টারেস্টিংলি করিডোর বা চট্টগ্রাম বন্দরের ব্যাপারে আপনার কারোর সাথে আলোচনা করতেছেন না। প্রশ্ন করলে আমরা উত্তর পাইতেছি যে এইটা আমরা করব হচ্ছে নির্বাহী দায়িত্ব। এটা আমাদের এক্সিকিউটিভ পাওয়ারের মধ্যে পড়ে এই কাজগুলো। আপনি যদি ধরেন 1 লক্ষ রোহিঙ্গা এখানে এসে পড়ে, আমাদের তো এটা নিয়ে তো আমাদের ভাবতে হবে। এটা না তো আমার এটা একটা আমার মেজর একটা কাজ, এটা আমার মেজর হেডেক। আমরা এসে যেটা পেলাম যে 7টা বছর রোহিঙ্গা ক্রাইসিসটা আছে, কিন্তু কোথাও কোনো হচ্ছে এটা একটা ফরগটেন ক্রাইসিস হয়ে গেছে। এই জায়গাটা নিয়ে কেউ ভাবছেও না। তো আমার এটা ভাবতে হবে না? প্রফেসর ইউনূস প্রথমে এসে সেপ্টেম্বরে ইউএনএ যে বললেন এবং উনার কথার পরিপ্রেক্ষিতে একটা ইউএন একটা অ্যাডপশন করলো একটা যে, এবং ওইটার আলোকে এখন 170টা দেশ এই রোহিঙ্গা ক্রাইসিস নিয়ে আলাপ করবে। এই ক্রাইসিস হলে উনি কি আলাপটা করবেন না? উনি কি এই ইয়েটা দেখবেন না? ঠিকই তেমনি আমাদের বড় একটা হচ্ছে যে সংস্কার, ইকোনমিক সংস্কারের মূল কাজটা হচ্ছে চিটাগাং পোর্ট। আমি আবারও বলছি, চিটাগাং পোর্টের সংস্কার ছাড়া, চিটাগাং পোর্টকে এফিসিয়েন্সি আনা ছাড়া আপনি বাংলাদেশে জব তৈরি করাটা খুব ডিফিকাল্ট। আমি এটা আবারও বলছি, কিছুদিন আগে এই কথাটা আমি বারবার বলেছি। শফিক ভাই, আপনি কি মনে করেন যে এটা একটা এক্সিকিউটিভ কাজ, এটা একটা পলিসি ডিসিশন না? অবশ্যই, এটা অবশ্যই, এটা আমি মনে করি এটা পলিসি, নতুন পলিসি না। এটা একটা গভর্নমেন্টের এটা এর কাজ। আমরা এসে করেছি না, আমরা সাইফ পাওয়ার টেক তো এই যে 3 মাস তার কাজ আমরা এক্সটেন্ড করেছি না। আমরা এটা আমাদের এক্সিকিউটিভ কাজের মধ্যে আমরা মনে করি এইটা তো একটা কি ক্রুশিয়াল একটা কাজ, সেই কাজগুলো আমরা করছি। এবং আপনি মনে করেন আর একটা অনেকে বলছেন যে আমরা চিটাগাং পোর্ট থেকে হ্যান্ড ওভার করে দিচ্ছি কাউকে, তা না। চিটাগাং পোর্ট চিটাগাং গভর্নমেন্টের কন্ট্রোলে আছে। তার টার্মিনাল ম্যানেজমেন্টের জন্য আমরা বিদেশি বড় কোম্পানির সাথে কথা বলছি। এবং আপনারা মনে করতেছেন যে নতুন কোন সরকার আসলে এই কাজটা তারা না করে আপনাদেরই করতে হবে? এটার কি এইরকম একটা ইমিডিয়েসি আছে যে এক্ষুন দিতে হবে? না, আমাদের কাজের ইমিডিয়েসিটা হচ্ছে যে আমি ইকোনমিক সংস্কার করে আমার প্রচুর জব তৈরি করা। আমার প্রতি বছর 22 লক্ষ ছেলে আমাদের জব মার্কেটে আসছে, কিন্তু আমি জব তৈরি করতে পারছি না। আর আমার জবটা তৈরি করতে হবে ইন্ডাস্ট্রিয়াল স্কেলে, জব তৈরি করতে হবে। তো সেটা করার জন্য আমার সত্যিকার হচ্ছে চিটাগাং পোর্টের কে আমি বাইপাস করে জব তৈরি আমি করতে পারবো না। সেই জায়গাটা আমার ওই কাজটা আমার হাত দিতেই হচ্ছে। বিদেশিদের দিয়ে এটা পরিচালনা করতে গেলে বাংলাদেশিদের জন্য জব তৈরি কিভাবে হবে সেটা নিশ্চয়ই আপনারা ভেবেছেন, একটু ছোট করে কি বলবেন? অবশ্যই, কিরকম করে? অবশ্যই এটা এই জন্য আমরা প্রফেসর ইউনূস অনেকগুলো বিদেশি যারা বাংলাদেশের থেকে তারা গার্মেন্ট বানিয়ে নিয়ে যায়, তারা বারবার আমাদেরকে বলেছে যে চিটাগাং পোর্টের এফিসিয়েন্সি লেভেল খুবই লো, ফলে তারা যেটা হচ্ছে যেগুলো হাই ফ্যাশন আইটেম সেগুলো বাংলাদেশে করাতে চায় না। ওরা খুবই লো ফ্যাশন টি শার্ট, প্যান্ট শার্ট এগুলো করে। এবং আমরা এখন $50 বিলিয়ন মতো এক্সপোর্ট করি। এটাকে যদি আমি 100 বিলিয়নে নিতে চাই, 100 বিলিয়ন নিতে গেলে আমার মিলিয়নস অফ জব তৈরি হবে। এবং এইটার জন্য চায়না থেকে অনেক ফরেন ইনভেস্টর এখন বাংলাদেশে আসতে চাচ্ছেন, তারা লেবার ইন্টেন্সিভ ফ্যাক্টরিতে ইনভেস্ট করতে চান। কিন্তু যখনই ওনার শুনেন যে চিটাগাং পোর্ট এটা ওই সক্ষম না বা ওইটা হ্যান্ডেল করার মতো ক্যাপাসিটি নাই, তখন তারা ব্যাক অফ করেন। তো আমার ভাইটাল জায়গাটা হচ্ছে চিটাগাং, বিকজ আপনি যেই মালটা করবেন সেটা তো আপনার বিদেশে নিতে হবে। সবে একটু করে বলি, $50 বিলিয়ন এক্সপোর্ট বাংলাদেশে 40 বছর অর্জন করছে, এখনো 46, 47, 48। 50 বিলিয়নের পরে আপনি আরো যখন 50 বিলিয়নের কথা বলবেন, এটা তো অবশ্যই প্রায় দ্বিগুণ জব ক্রিয়েট হবে। আমি শুধু জানতে চাই যে $50 বিলিয়ন যে এখন এক্সপোর্ট করা হয়, তার কিছু বড় অংশ চিটাগাং সমুদ্র বন্দর দিয়ে, কিছু হচ্ছে বিমানে করে যায়, কিছু অন্য বন্দর দিয়ে যায়, কিছু স্থল বন্দর দিয়ে যায়। না, 98% যায় চিটাগাং পোর্ট। আমি 98%ই ধরে নিলাম যে যায়। আপনি কি আমাকে বলতে পারেন যে বিদেশিরা করলে এর লিড টাইম কমবে, যেটা হাই ফ্যাশন যেটা অবশ্যই, সেটা কি গার্মেন্টস ফ্যাক্টরি ওনারদের সাথে কথা হয়েছে এই ব্যাপারটা নিয়ে যে তারা লিড টাইম কমাতে পারবে? আমরা তো বললাম তো, আমরা অবশ্যই লিড টাইম অনেক কমবে, লিড টাইম কমবে। বাংলাদেশের যারা বাংলাদেশের জন্য জব তৈরি হবে, সব লেভেলে জব তৈরি হবে। এবং আমরা যখন অন্যান্য দেশ যেগুলো আমরা দেখেছি, যারা এখন যেমন ভিয়েতনাম ধরেন 300 বিলিয়নের মতো এক্সপোর্ট করে, বা টার্কি যেমন ধরেন $350 বিলিয়ন এক্সপোর্ট করে, আপনি ওদেরকে দেখেন, ওদের বড় বড় পোর্ট গুলো সব বাইরের ম্যানেজ করে যারা টপ কোম্পানিজ। উই নিড টপ কোম্পানিজ। আমার কাছে শুধু প্রশ্নটা এরকম যে এই এক্সপোর্টের
যারা এই হ্যান্ডলিংটা করবে, এই আলোচনাটা কিন্তু এখন শুরু হয় না শফিক ভাই। আমার যদ্দূর মনে আছে এটা 20 সাল, 21 সাল, 22 সাল, 23 সালে অনেকবার এটা নিয়ে চেষ্টা করা হয়েছে, অনেকগুলি কথা বলা হয়েছে। এমনকি চিটাগংয়ের মেয়র মহিউদ্দিন সাহেব যখন বাইচা ছিলেন তিনি এটা রোধ করার জন্য অনেক চেষ্টা করছেন, কারণ এখানের মধ্যে কিছু কায়েমি স্বার্থের জায়গাও আছে। কিন্তু এটা কায়েমি স্বার্থ হচ্ছে মহিউদ্দিন আহমেদের স্বার্থটা বেশি ছিল, রাইট, সেইটাকে আমি কায়েমি স্বার্থ বলতেছি, সেইটাকে আমি কায়েমি স্বার্থ বলতেছি, সেটা উনি আটকাইতে চাইছেন, এটা করছেন। কিন্তু এখন আপনারা এটা করতে চাইতেছেন, সেইটা করার জন্য আপনারা স্টেক হোল্ডারদের সাথে কথা বলছেন কিনা, আপনারা তাদেরকে ইনভাইট করছেন কিনা। গার্মেন্টসের যে জায়গাটাতে আপনি বললেন গার্মেন্টসের এক্সপোর্টের ব্যাপারটা আমার মোটামুটি ভাবে জানা আছে, আমার মনে হয় না যে নেতৃবৃন্দের কেউ আপনাদের সাথে কথা বলার সুযোগ পাইছে। আপনি একটু চেক করবেন আবার। আমরা এইখানে যারা ইনভেস্টমেন্ট করছে, যারা মেন বায়ার, আমার যারা ম্যানুফ্যাকচারার, তারা তাদের চেয়েও মূল ইম্পর্টেন্ট না শফিক ভাই, এটা ম্যানুফ্যাকচারার এন্ড থেকে আপনার ইম্পর্টেন্ট, বায়ারের এন্ড থেকে না ভাই। আমি ম্যানুফ্যাকচারারের সাথে কথা হচ্ছে, বায়ারের সাথে কথা হচ্ছে, সবার সাথে কথা হচ্ছে, আচ্ছা, ফর্মালি ইনফর্মালি সবার সাথে আমরা কথা বলছি। আপনি কথা বলেন না, জিজ্ঞেস করেন। আমি ম্যানুফ্যাকচারারদের সাথে কথা বলছি, আমি ম্যানুফ্যাকচারারদের সাথে কথা বলছি, ম্যানুফ্যাকচারার আমার সাথে ইন্ডিটেক্সের যে চিফ, যারা বাংলাদেশের থেকে কয়েক বিলিয়ন ডলার ইম্পোর্ট করেন, তাদের সাথে কথা বলছি। H&M যারা বাংলাদেশে 5-6 বিলিয়ন ডলার নিয়ে যান, তাদের সাথে কথা বলছি। কিহাকসুন ম্যানুফ্যাকচার, বাংলাদেশের ওয়ান অফ দ্য সবচেয়ে লার্জেস্ট গার্মেন্ট ম্যানুফ্যাকচারার হচ্ছে কিহাকসুন, ইয়াং ওয়ান, তার সাথে কথা বলা হচ্ছে। কথা বলা হচ্ছে না, এটা আপনি শফিক ভাই, আমার মনে হয় যে আমি আপনাকে বুঝাইতে পারিনি। আমার কাছে মনে হয়েছে যে আপনি অবশ্যই কথা বলছেন, কিন্তু আপনি কথা বলছেন হচ্ছে যারা আমাদের থেকে কিনে তাদের সাইডটা থেকে, আমাদের এখানে যারা তৈরি করে, যারা ম্যানুফ্যাকচার করে, তাদের অর্ডারটা প্লেস করে কারা, অর্ডারটা প্লেস করে কারা, এটা মেন। তো আপনি অর্ডারটা তো আমি ম্যানুফ্যাকচার তো আমি পেয়ে যাচ্ছি না, অর্ডারটা কেউ না কেউ তো প্লেস করছে। যারা ব্যবসা করে তারা তো সবচেয়ে ভালো জানে তাদের জন্য এটা কি তাদের দাবি ছিল, তারা তো সবচেয়ে ভালো জানে ভাই। তারা মোস্ট ওয়েলকাম করছে, আপনি কথা বলেন, তারা মোস্ট ওয়েলকাম করছে। সেইটা তো বোধহয় ক্ষমতায় যে থাকে তাকে ওয়েলকাম করে ব্যবসায়ীরা, এটা মনে হয় আমরা দেখি। না, এটা তারা কি চায় না তাদের এখানে এফিশিয়েন্ট হোক, তার ইয়েতে কন্টেনারটা পড়ে থাকুক 3 দিন, কে চায়? ওকে, ঠিক আছে, এটা আপনি ব্যাখ্যা করেছেন। আমাদের এই বিষয়ে যে আপনারা যেসব ডিসিশন নিচ্ছেন, আপনি বলছেন যে এভরিথিং বলতে অন্য একটা সরকার যা করতে পারে তাই আপনারা করতে পারেন। অন্য একটা সরকারকে কোনো একটু কিছু করতে হলে অবশ্যই পার্লামেন্টে এটা আলোচনা করতে হয়, মুখে দেখাই করুক আর যাই করুক। 15 বছরে শেখ হাসিনা শাসন দেখতে দেখতে আমাদের কাছে মনে হচ্ছে সব শেখ হাসিনা করে, কিন্তু আপনি দেখবেন প্রত্যেকটাই পার্লামেন্টের মধ্যে থেকে কিন্তু সিদ্ধান্ত নেওয়া, পলিসির ক্ষেত্রে আলোচনা করা, ছোট ছোট গ্রুপের মধ্যে থেকে এটা করা। এইটা আপনারা করতেছেন কিনা সেটা যদি একটু বলেন। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনারা করিডোর দিচ্ছেন বা দেওয়ার কথা ভাবছেন বা এটা আলোচনায় রাখছেন বা রোহিঙ্গাদের জন্য কিছু করা হবে বলে ভাবছেন, সেই ক্ষেত্রে বিনিময়ে আমরা কিছু পাচ্ছি কিনা, এই দুইটা বিষয় যদি একটু আবার একটু বলতেন। যে আপনারা না, বিনিময়ের আমাদের এগুলো পেসিং রিস্ক, আমরা এই বিষয়গুলো আমরা এসে এই ক্রাইসিস গুলো ইনহেরিট করেছি। আমার ইকোনমিতে জব তৈরি হচ্ছে না, এটা একটা বড় ক্রাইসিস আমার জন্য। আমার ইয়াং ছেলেরা, আপনি দেখেন পুরো আন্দোলনটা কিভাবে শুরু হলো, কোটার ক্রাইসিস, একটা জব ক্রাইসিস এতে তো কোটা হচ্ছে। তো ইয়াং ছেলে মেয়েদের জন্য, এবং যেই গভর্নমেন্টই আসুক আমাদের পরে, আমরা যে ইলেকশনটা করব ডিসেম্বর থেকে জুনের মধ্যে, তারপরে যে গভর্নমেন্ট আসবে তার মেন প্রথম কাজটাই হবে জব তৈরি করা। তো এই কাজগুলো তো আমার করতে হচ্ছে। এটা আর এখন পার্লামেন্ট যেহেতু নাই, কিন্তু আমার তো সত্যিকার অর্থে আমার তো এটা বসে থাকলে চলতেছে না, আমি জানি। বাট নেক্সট পার্লামেন্টে এসে এগুলো ডিবেট করবে, অসুবিধা কি? বাট আমরা মনে করছি আমরা যাই করছি যথেষ্ট ট্রান্সপারেন্সি রাখছি, আর আমরা যে ডিল যদি করি সেগুলো তো আমরা ওনাদের জন্য রেখে যাবো, তারা দেখবেন কতটুকু ট্রান্সপারেন্সি ছিল। আমি একটা ভয় প্রশ্ন করি, আমার কেন জানি মনে হচ্ছে সরকারের যা কিছু সিদ্ধান্ত সেটা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস আর শফিক ভাই আপনারা দুজনে নিতেছেন, ব্যাপারটা ঠিক কিনা? না, এটা উনি অনেক সিরিজ অফ ইয়ে করেন, ওনার একটা জিনিস বলতেছে যে এটা উনি করেন হচ্ছে বিদেশিদের সাথে, মানে দেশি লোকদের সাথে না, যেহেতু দেশি দুষ্ট লোক সব। এটা বাজে কথা। উনি কাকে বলেছেন দুষ্ট? উনি কাউকে দুষ্ট উনি বাংলাদেশের মানুষকে বাইরে যতটা প্রেস করেন আপনি চিন্তা করবেন না, মানে আমি অবাক হয়ে যাই উনি কত প্রেস করেন। আর যেটা উনি সবার সাথেই কথা বলছেন, এবং এই জিনিসটা উনি সিরিজ আকারে উনি ড্যাভোসে এই আলাপগুলো হয়েছে, নিউ ইয়র্কে এই কথাগুলো উনি শুনেছেন। তারপরে আমরা যে সমস্ত জায়গায় গেছি আর ওনার সাথে যারা মিটিং করতে আসেন, এই কথাগুলো বারবার আসে। কারণ জবটা একটা বড় জিনিস, আমরা কিভাবে জব তৈরি করব, এটা একটা বিগ একটা আমাদের বড় একটা চিন্তার বিষয় হয়ে গেছে।
আচ্ছা, এইটার যেহেতু প্রসঙ্গটা উঠলো, এইটা কি ঠিক ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে যারা আছেন, যারা বাংলাদেশটা পরিচালনা করতেছেন, তারা বেশিরভাগই দ্বৈত নাগরিক? এটা জনাব খলিলুর রহমানকে নিয়ে কথা উঠেছে, অনেকে বলেছেন যে জনাব খলিলুর রহমান রদার রহমান নামে তিনি ফেসবুক পরিচালনা করেছেন, তিনি আসলে ভোট দিতে যাওয়ার সময় অনেকবার অনেক কথা বলেছেন, তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক, কানাডা নাগরিক বলা হচ্ছে একজন, আপনি জানেন কাকে কাকে। তারপরে এরকম আমার শিক্ষক আলী রিয়াজ স্যার, তিনি 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 তো বাইডেন সাহেবকে ভোট দিতে যাওয়ার সময় তিনি স্ট্যাটাস দিয়েছেন, এটা আমারই মনে আছে। তো এইটা কি ঠিক যে আমার কোনো অসুবিধা নাই, মানে বাংলাদেশ ক্রিকেট টিমের কোচ যদি বিদেশি হইতে পারে, প্রফেসর ইউনূস বিদেশিদের নিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করলে করবেন, আমার তো, কিন্তু এটা সত্য কিনা ব্যাপারটা? না, সত্য না। আমরা খলিলুর রহমান ভাইয়ের, আমি আলী রিয়াজ স্যারেরটা আমি জানি না, আর উনি যেহেতু একটা ইন্ডিপেন্ডেন্ট কমিশনের উনি মেম্বার, আমি এই বিষয়ে করতে চাচ্ছি না। বাট আলী রিয়াজ স্যারের ব্যাপারে আমি বলতে পারি উনি বাংলাদেশের নাগরিক, জেনেই আমরা খলিলুর রহমান সাহেবের ক্ষেত্রে উনি বাংলাদেশের নাগরিক, এবং সেই অনুযায়ী উনি আমরা তাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে। এখন কথা হচ্ছে যে যদি আপনার মনে হয় যে না উনি বাংলাদেশের নাগরিক না, যারা এই বাংলাদেশের নাগরিক, কিন্তু শফিক ভাই উনি আমেরিকার নাগরিক কিনা, উনি আমেরিকার নাগরিক কিনা, উনি বাংলাদেশের নাগরিক, কেউ যদি মনে করেন যে উনি এট দ্য সেম টাইম উনি আমেরিকান নাগরিক, তাহলে আমরা তাকে অনুরোধ করি যে আপনারা আমাদেরকে পাঠান, এভিডেন্স। আপনারা এরকম কিছু দেখেন নাই? না, আমরা এরকম কিছু দেখি নাই, আমরা কিছু দেখি নাই। যারা এইরকম কিছু, যদি কৌতূহলের বিষয়টা না, কথা হচ্ছে যে যদি কেউ মনে করেন যে না এই বিষয়টা আমাদের তাদের কাছে এভিডেন্স আছে, আমি মোস্ট ওয়েলকাম করি। শফিক ভাই, এভিডেন্স তো আপনার কাছে থাকবে, আপনি না সেন্টারে, আমাদের কাছে